রাষ্ট্র সংস্কারে 5 কমিশনের পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ, বাকি রইল একটি। শনিবার বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ। 5টা কমিশন মোটামুটি ফাইনালাইজ, একটা কমিশনের 2-1 জনের নাম একটু বাকি আছে। পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আলাপটা শুরু হচ্ছে শনিবার 2:30টার সময়। প্রথম দিন বিএনপি থাকবে। রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করে রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐক্যের ডাক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। যে রাষ্ট্রপতি খুনি হাসিনার দ্বারা নিযুক্ত, সেই রাষ্ট্রপতিকে উৎখাত করতে হবে। কিছু মানুষ এই যে স্পিরিটকে ভুলে গিয়ে সমন্বয়ের দাবি করে বিভিন্ন জায়গায় নিজের ভাগ নিতে ব্যস্ত। আপনারা যারা সচিবালয়ে বসে নীতি নির্ধারণ করছেন, আপনারা সচেতন হন। আপনাদের সচিবালয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 4 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। তদন্ত কমিশনে 13 দিনে গুমের 400 অভিযোগ। আয়নাঘরে ভুক্তভোগীদের তথ্যের মিল পেলেও মুছে ফেলা হয় প্রমাণ। ভারতে কিভাবে পালালেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জানে না বিজিবি। এবার সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিলের ইঙ্গিত আইন উপদেষ্টার। প্রত্যাহার করা হবে সব মামলা। অনাস্থার জায়গা থেকে পরিবর্তন করতে হবে বললেন তথ্য উপদেষ্টা। গ্রামীণ কল্যাণের 666 কোটি টাকা কর পরিশোধের আদেশ প্রত্যাহার। পূর্ণাঙ্গ রায় লিখতে বিব্রত বিচারক। আইনিভাবে মোকাবেলা করতে চান ডক্টর ইউনূসের আইনজীবী। কাল ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। আলোচনায় অগ্রাধিকার পাবে বিনিয়োগ, শিক্ষা সহ নানা বিষয়। কম খরচে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় গুরুত্ব দেওয়ার আহ্বান বাইরার। এবং সাকিবের মতো ক্রিকেটারের দেশের মাটিতেই বিদায় হওয়া উচিত। আরব আমিরাতে ক্রীড়া উপদেষ্টা। নিরাপত্তা নিশ্চিত করবে সরকার। রাষ্ট্র সংস্কারে গঠিত 6টির মধ্যে 5 কমিশনের পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে। এদিকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে উপদেষ্টাদের সংলাপ শুরু হচ্ছে শনিবার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, প্রথম দিন বৈঠকে যোগ দেবেন বিএনপি নেতারা, আর পর্যায়ক্রমে অংশ নেবে অন্য দলগুলো। ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকের নানা বিষয় তুলে ধরেন প্রেস সচিব। উপদেষ্টা পরিষদের এবারের সাপ্তাহিক বৈঠকে গুরুত্ব পায় পোশাক শ্রমিকদের অসন্তোষ স্থায়ীভাবে নিরসনের প্রসঙ্গ। পাশাপাশি আগামী 3 বছরে $110 বিলিয়ন রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ নিয়েও হয় আলোচনা। পরে এক ব্রিফিংয়ে এসব বিষয়ের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টার তথ্য সচিব শফিকুল আলম। 3 বছরের জন্য 2024 থেকে 2027, এটার 2027 সালে এটার গোল হচ্ছে যে $110 বিলিয়ন আমরা এক্সপোর্ট করতে চাই। গার্মেন্টসের বিভিন্ন ফ্যাক্টরিতে প্রোটেস্ট হচ্ছে, সামনে খুবই আমার মনে হয় যে ভালো কিছু পদক্ষেপ দেখবেন। সেই পদক্ষেপের আলোকে আমরা আশা করছি যে যেই প্রোটেস্টগুলো হচ্ছে সেটা শেষ হবে। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে জানানো হয়, শনিবার থেকে শুরু হতে যাওয়া সংলাপে প্রথমেই উপদেষ্টাদের সঙ্গে বসবেন বিএনপির নেতারা। পর্যায়ক্রমে অংশ নেবে অন্য দলগুলো। বিএনপি ছাড়া আরও বেশ কিছু দল থাকবে। আপনি দেখবেন 2:30 থেকে একটানা মিটিং চলবে। আমি বিএনপির নাম বললাম, আরও আপনারা জানবেন। একদিনে না, এটা হয়তো বা আরও আরেক সপ্তাহ চলবে, আর বা এই শনিবার হলো আর এক শনিবার হবে। এদিকে রাষ্ট্র সংস্কারে গঠিত 6টির মধ্যে 5টি কমিশনের পূর্ণাঙ্গ কমিটির তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এখন শুধু বাকি রইল সংবিধান সংস্কার কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ। 5টা কমিশন মোটামুটি ফাইনালাইজ, একটা কমিশনের 2-1 জনের নাম একটু বাকি আছে। এটাও আমরা আশা করছি 1-2 দিনের মধ্যে এটা ফাইনালাইজ হবে। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ দাবি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। তাদের দাবি, ফ্যাসিবাদের দোসররা এখনও রাষ্ট্রের বিভিন্ন জায়গায় বসে আছে। বিকেলে রাজধানীর উত্তরা এক মতবিনিময় সভা থেকে রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐক্যের ডাকও দিয়েছেন তারা। বৈরী আবহাওয়ার মধ্যেই হাজির ছাত্র জনতা। উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে মতবিনিময় সভার আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৃহত্তর উত্তরা, যেখানে ছিলেন গণ অভ্যুত্থানে আহতরাও।
সমাবেশ থেকে রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। পাশাপাশি যে সংবিধান ফ্যাসিস্ট কাঠামো তৈরি করে সে সংবিধান বাতিলের আহ্বানও জানান তারা। যে রাষ্ট্রপতি খুনি হাসিনার দ্বারা নিযুক্ত, সেই রাষ্ট্রপতিকে উৎখাত করতে হবে। সরকারকে অবশ্যই দখলদার চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অ্যাকশনে যেতে হবে। সচিবালয়ে বসে যারা ভাগবাটোয়ারা করছে তাদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বাজারে সিন্ডিকেট কেন থাকবে প্রশ্ন তোলেন তিনি। আপনারা যারা সচিবালয়ে বসে নীতি নির্ধারণ করছেন, আপনারা সচেতন হন, কারণ ছাত্র নাগরিক 5 তারিখ যেভাবে হাসিনাকে তার মসনদ থেকে নামিয়েছে, আপনাদের সচিবালয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 4 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। মেগা প্রজেক্টের নামে দেশে মেগা চুরি হয়েছে উল্লেখ করে সার্জিস আলম বলেন, সমন্বয়কদের নাম ভাঙিয়ে যারা ফায়দা লুটছে তাদের বিষয়ে সজাগ থাকতে হবে। কিছু মানুষ এই যে স্পিরিট, এই স্পিরিটকে ভুলে গিয়ে সমন্বয়ের দাবি করে বিভিন্ন জায়গায় নিজের ভাগ দিতে ব্যস্ত। আমার যে ভাই শহীদ হয়েছে সে ওই কবর থেকে কিভাবে এই ভাগ নিতে আসবে? চাঁদাবাজ দখলদারিত্বের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে সমন্বয়করা বলেন, রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐক্যের বিকল্প নেই। আল কাসির, সময় সংবাদ, ঢাকা। সংস্কার কাজ দ্রুত শেষ করে নির্বাচন আয়োজন করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। রাজধানীতে আয়োজিত আলাদা অনুষ্ঠানে নেতারা অভিযোগ তুলেছেন, আওয়ামী লীগ সরকারের পরিকল্পনা বাস্তবায়নকারীরা এখনও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। হাসিনা সরকারের দোসরদের রেখে কোনো সংস্কার বাস্তবমুখী হবে না বলেও এ সময় মন্তব্য করেছেন বিএনপি নেতারা। সরকার বিরোধী আন্দোলনে বিইউবিটির নিহত 2 শিক্ষার্থী শহীদ তাহমিদ ও মাসুদ রানার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে শোকার্ত পরিবারের সদস্যদের আর্থিক অনুদান প্রদান শেষে গণমাধ্যমে কথা বলেন তিনি। গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে নির্বাচনের বিকল্প নেই মন্তব্য করে রিজভী বলেন, শেখ হাসিনার মাফিয়া সিন্ডিকেট এখনও সক্রিয়। বিদায়ী সরকারের আমলে করা বিভিন্ন চুক্তি কেন জনগণের সামনে উন্মোচন করা হচ্ছে না বলেও প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা। পৃথিবীর দেশে দেশে দেখেছি বিপ্লবী সরকার খুব দ্রুত গতিতে, তড়িৎ গতিতে বিষাক্ত রক্ত বের করে দেয় সমাজ দেহ থেকে, রাষ্ট্র থেকে। তাহলে কি করে এই সমস্ত ভয়ঙ্কর দুর্নীতিবাজ, টাকা লুণ্ঠনকারী এরা কিভাবে এখানে অবস্থান করতে পারে? শেখ হাসিনা কোন দেশের সাথে কি চুক্তি করেছে, সেই চুক্তির মধ্যে বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা কিভাবে বিক্রি করেছে, সেই চুক্তিগুলো, সেই অসম চুক্তিগুলো কেন এখন পর্যন্ত জনগণের সামনে উন্মোচন করা হচ্ছে না? একই দিন জাতীয় প্রেস ক্লাবের সামনে বিতর্কিত আমলাদের অপসারণের দাবিতে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, যারা এখনও সচিবালয়ে বসে আছেন তারা আবারও ষড়যন্ত্র করতে পারেন। বাংলাদেশের আন্দোলনরত সকল দলের সাথে কথা বলা আপনি শুরু করেছেন, অভিনন্দন আপনাকে। আগামী 5 তারিখে আপনার 2 মাস হবে। আমরা জানি সময় কম, কিন্তু কাজ দ্রুত গতিতে করতে হবে। সময় ক্ষেপণ করা যাবে না। সময় ক্ষেপণ করলে আপনার সাথে ঘাপটি মেরে যারা ওই সচিবালয়ে বসে আছে, যারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে বসে আছে, এরা আবার ষড়যন্ত্র শুরু করতে পারে। ইউনূস সরকারকে বিপ্লবের চেতনায় রাষ্ট্র সংস্কারের আহ্বান বিএনপি নেতাদের। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। আয়নাঘর পরিদর্শনে ভুক্তভোগীদের অভিযোগের মিল পেলেও মুছে ফেলা হয়েছে প্রমাণ। সংবাদ সম্মেলনে কথা জানিয়েছে কমিশন অফ ইনকোয়ারি। সংস্থাটি জানিয়েছে 13 দিনে কমিশনের কাছে 400 অভিযোগ দিয়েছে ভুক্তভোগী পরিবার, যার বেশিরভাগ অভিযোগই র্যাবের বিরুদ্ধে। রাজনৈতিক প্রতিপক্ষ, সমালোচক ও ভিন্ন মতাদর্শীদের দমনে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের ব্যবহার করে বিচার বহির্ভূত হত্যা ও গুম খুনের মতো জোরালো অভিযোগ রয়েছে সাবেক শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে, যার সংখ্যা এখনও নির্ণয় করা সম্ভব হয়নি। গত 15.5 বছরে গুমের ঘটনার তদন্ত ও বিচারের প্রতিশ্রুতি দিয়ে জোরপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে কমিশন অব ইনকোয়ারি গঠন করে অন্তর্বর্তী সরকার। গত 15 সেপ্টেম্বর থেকে এই কমিশনে অভিযোগ দায়ের করা যাচ্ছে। বৃহস্পতিবার এ নিয়ে সংবাদ সম্মেলন করে সংস্থাটি। তারা জানায়, যেসব অভিযোগ এসেছে তার বেশিরভাগই করা হয়েছে র্যাবের বিরুদ্ধে। অ্যাজ অফ ইয়েস্টারডে, গতকাল পর্যন্ত 400 অভিযোগ পেয়েছি মাত্র 13 কার্য দিবসে। বেশি অভিযোগ আসছে র্যাবের বিরুদ্ধে, তারপর ডিজিএফআইয়ের বিরুদ্ধে, তারপর আসছে আপনার ডিবির বিরুদ্ধে, হ্যাঁ সিটিটিসির বিরুদ্ধে,
অভিযোগের ভিত্তিতে সামরিক গোয়েন্দা অধিদপ্তরের আয়নাঘর ও সিটিটিসির ইন্টারোগেশন সেল পরিদর্শন করে সংস্থাটি। এসব স্থানে কোনো ভুক্তভোগী পাওয়া যায়নি, তবে কমিশন বলছে গুরুত্বপূর্ণ প্রমাণগুলো মুছে ফেলা হয়েছে। ভিকটিমরা একসময় বলেছিল যে তাদের অনেক কথা, নাম এগুলো লেখা ছিল, অনেকে ফোন নাম্বার, অনেকে ঠিকানা লেখা ছিল। ওই জিনিসগুলা পেইন্ট হওয়ার কারণে সেটা আর আমরা সেখানে পাইনি। ডিজিএফ এর যেটা আয়নাঘর বা জয়েন্ট ইন্টারোগেশন সেল, তো এখানে দেখা যাচ্ছে সাম চেঞ্জেস ওয়ার মেড প্রায়র টু আওয়ার ভিজিট। তো আমরা বলে আসছি ইন আনইকুইভোক্যাল টার্মস, ইন ক্যাটেগরিক্যাল টার্মস ডিজিএফআইকে, আপনারা এখন যে অবস্থা আমরা পেয়েছি এটা সেইভাবে যেন থাকে। যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের তলব করা হবে, এতে সাড়া না দিলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয় কমিশন। এটা হচ্ছে খুব স্পষ্ট থাকা দরকার। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। জুলাই আগস্টের হত্যা গণহত্যার ঘটনায় 3টি অভিযোগ জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এর মধ্যে 2টি মামলায় আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 30 জনকে। আন্দোলনে সম্পৃক্ত শিক্ষার্থীদের নির্ভয়ে তথ্য অভিযোগ দাখিলের আহ্বান জানিয়েছেন চিফ প্রসিকিউটর। আন্দোলনে হত্যা গণহত্যার ঘটনায় এখন পর্যন্ত ট্রাইব্যুনালে 53টি অভিযোগ জমা পড়েছে। 3টি ছাড়া প্রত্যেকটি আবেদনেই প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। 18 জুলাই কমপ্লিট শাটডাউন চলাকালে রাজধানীর যাত্রাবাড়িতে কলেজ শিক্ষার্থী সাকিব হাসান এবং 4 আগস্ট লক্ষ্মীপুরে ওসমান গনি হত্যার বিচার চেয়ে বৃহস্পতিবার শেখ হাসিনা সহ 30 জনকে আসামি করে 2টি অভিযোগ দাখিল করেছে তাদের পরিবার। জাতীয় নাগরিক কমিটির তত্ত্বাবধানে চিফ প্রসিকিউটর কার্যালয়ে অভিযোগ দাখিল করা হয়। মাথার মধ্যে পিছনে গুলিটা লাগছে, আর পিছনে ডাইন সাইডে যে সিনা বরাবর গুলি লাগছে, মাথার গুলিটা আমি আঙ্গুল দিছি, আঙ্গুলটা পুরো ঢুকে গেছে ভিতরে। লক্ষ্মীপুরে সালাউদ্দিন টিপুর বাহিনী আমার ছেলেকে গুলি করছে, গুলি অনেকগুলো গুলি লাগছে, মাথায় গুলি করছে, পিছনে গুলি করছে। 4 আগস্ট মিরপুর 10 নম্বরে বিএফ শাহীন কলেজের শিক্ষার্থী আহনাফ নিহতের ঘটনায় আরেকটি অভিযোগ জমা পড়েছে ট্রাইব্যুনালে। ছেলে হত্যার সুষ্ঠু বিচার চেয়েছেন আহনাফের মা। সাবেক প্রধানমন্ত্রীর অনুমতিতেই তো এই কাজগুলো হয়েছে, তো আমি চাই যে এটার একটা সুষ্ঠু বিচার হোক। চিফ প্রসিকিউটর জানান, আন্দোলনে জড়িত শিক্ষার্থীরা নির্ভয়ে অভিযোগ ও তথ্য জমা দিতে পারবে ট্রাইব্যুনালে। এই ছাত্ররাই যেহেতু মূল আন্দোলনটা করেছিল, যখন তারা মাঠে ছিল তখন অন্যরা ছিল না, সেই কারণে তারাই জানে যে তাদের উপরে যে নিষ্ঠুরতা হয়েছে, হত্যাকাণ্ডটা হয়েছে, সেই বিষয়গুলোর ব্যাপারে তারাই তথ্য দিতে পারবে। এদিকে বিচারের উপযোগী করতে ট্রাইব্যুনাল পরিদর্শন করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী। বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন তিনি। পরে চিফ ইঞ্জিনিয়ার জানান, 3 থেকে 4 মাসের মধ্যে শেষ হবে সংস্কার কাজ। পুরো বিল্ডিংটাকে আমরা একটা কম্পোজিট ওয়েতে আমরা চিন্তা করতেছি এবং আমরা আশা করছি খুব দ্রুতই আমরা এটাকে রেনোভেট করে রেট্রোফিট করে আমরা এটা ব্যবহার উপযোগী করে ফেলব। ঝুঁকিপূর্ণ হওয়ায় পুরাতন ট্রাইব্যুনাল পরিত্যক্ত ঘোষণা করে টিন শেড বিল্ডিংয়ে এতদিন চলছিল বিচার কাজ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। কড়াকড়ির মধ্যেও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে এবং কোন পথে ভারতে গেছেন সে তথ্য জানে না বিজিবি। দুপুরে বিজিবি সদর দফতরের সংবাদ সম্মেলনে বাহিনীটির মহাপরিচালক একথা বলছেন। জানানো হয়, অভ্যুত্থান ব্যর্থ করার অপচেষ্টা হিসেবে দুর্গাপূজায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে। পরিস্থিতি যখন কিছুটা নিয়ন্ত্রণে, তখন কলকাতায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ঘোরাঘুরি করার খবর ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। বৃহস্পতিবার দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনেও আসে সেই প্রসঙ্গ। খোদ বাহিনী প্রধানও জানেন না কোন পথে ভারতে গেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। এটা আমারও প্রশ্ন, তো উনি কোন দিক দিয়ে গেলেন সেটা যদি যাওয়ার কোনো তথ্য পেতাম অবশ্যই আমরা তাকে আটক করতাম। এখন উনি কিভাবে কোন দিক দিয়ে গেলেন সেটা একটা প্রশ্নের বিষয়, কখন গেলেন সেটাও জানি না। সাম্প্রতিক আন্দোলনে কৌশলগতভাবে বিজিবি ছাত্রদের পক্ষে ছিল বলেও জানান বাহিনী প্রধান। তার দাবি, নিরাপত্তার প্রশ্নে কোনো অবস্থাতেই ছাড় হবে না। বিজিবির সর্বোচ্চ চেষ্টা ছিল, সর্বাধিক চেষ্টা ছিল যাতে একটি প্রাণও বিজিবির হাতে মৃত্যু না ঘটে। হেলিকপ্টার ব্যবহার করতে বলা হয়েছিল র্যাবের মতো, বিজিবির হেলিকপ্টার আন্দোলনের জন্য ব্যবহার করা হয়নি। সেজন্য আমাদের টাইম টু টাইম আগের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এবং রাষ্ট্রীয় পর্যায়ের নেতাদের কাছে কৈফিয়ত দিতে হয়েছে অসংখ্যবার। সরকারি আদেশ পালন করার মতো পরিস্থিতি দেখিয়ে
অনেক কিছু আমরা ভিতরে ভিতরে করেছি। সীমান্ত রক্ষার জন্য আমরা বদ্ধপরিকর। বিএসএফকে আমরা কোনো ধরনের ছাড় যেটা নিয়ম নীতির বাইরে আমরা দিব না, অতটুকু আশ্বাস আপনাদেরকে দিতে চাই। দুর্গাপূজায় পরিস্থিতি অস্বাভাবিক করার পায়তারা নিয়েও দেশবাসীকে সতর্ক করা হয় বিজিবির সংবাদ সম্মেলন থেকে। দুর্গাপূজায় কোনো ঝামেলা কিংবা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার সম্ভাবনার কথা যদি বলি, অবশ্যই আছে। অনেক স্যাক্রিফাইসের মধ্য দিয়ে যে অপার সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে, সেটাকে অস্থিতিশীল করার জন্য বা নস্যাৎ করার জন্য বিভিন্ন চক্র কাজ করছে। এবারের পূজায় সীমান্ত লাগোয়া মন্দিরগুলো নিরাপত্তার চাদরে থাকবে বলেও জানানো হয়। ছাড় দিয়ে কোনো কিছু হবে না। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এবার সাইবার নিরাপত্তা আইন বাতিল করার ইঙ্গিত দিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। একই সঙ্গে এই আইনের আওতায় হওয়া সব মামলাও প্রত্যাহারে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। একই অবস্থান তুলে ধরে তথ্য উপদেষ্টা বলেছেন, গণঅভ্যুত্থানে পাওয়া নতুন বাংলায় কোনো কালো আইন থাকবে না। রাজধানী বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাইবার নিরাপত্তা আইন সংশোধনে আয়োজিত মতবিনিময় সভায় কথা বলেছেন তারা। কেউ এগিয়ে আসেনি, আত্মীয় স্বজন সবাই মুখ ফিরিয়ে নেয়। আমি কোন ধরনের সাফারিংসের মধ্যে দিয়ে যাচ্ছি, আমার মধ্যে জেলখানায় কোন ধরনের অত্যাচার হচ্ছে, সেই জিনিসগুলো কখনো আমি বাসায় বলতে পারিনি। সাইবার নিরাপত্তা আইনের মামলায় ভুক্তভোগীদের একজন খাদিজা এভাবেই তুলে ধরেন তার উপর নিপীড়নের গল্প। তার মতো অনেকেই জীবন থেকে হারিয়েছেন বহু সময়। সাইবার নিরাপত্তা আইন বাতিল নাকি সংশোধন হবে, গত কয়েকদিন ধরেই তা নিয়ে চলছে বিচার বিশ্লেষণ। এ নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও অংশীজনদের মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ভুক্তভোগীরাও। সভায় অংশ নিয়ে আইনজ্ঞরা সাইবার আইনকে নিপীড়নমূলক আইন হিসেবে তুলে ধরেন। কেউ সংশোধনের আহ্বান জানান, কেউ আবার বলেন পুরোপুরি বাতিল হোক এই কালো অধ্যায়ের। অনলাইনে হার্ট করলে এক ধরনের হবে, আর ফিজিক্যালি হার্ট করলে আরেক ধরনের হবে। এই কনসেপ্ট কোথা থেকে আসলো? হার্ট যদি কেউ অনলাইনে করে, এটা পেনাল কোডে আসবে না কেন? বাক স্বাধীনতার যদি সো কল রিজনেবল রেস্ট্রিকশন এনশিওর করতে হয়, সেই জায়গায় যদি আমরা এমন কিছুতে যাই যে আমাদের ধর্মীয় মূল্যবোধ আহত বলে যে ক্ষুণ্ণ করে, তাহলে সেখানে শুধু ধর্মীয় মূল্যবোধ থাকবে কেন? আইনটি বাতিল চান তথ্য উপদেষ্টাও। বলেন, গণঅভ্যুত্থানে পাওয়া নতুন বাংলাদেশে যেন এই আইনে আর কোনো মামলা না হয়। অপপ্রয়োগের জন্যই আইনটাকে তৈরি করা হয়েছিল। কোনো মামলা যাতে না নেওয়া হয় এই মুহূর্ত থেকে, আমাদের এই সিদ্ধান্তটা আসলে খুবই দ্রুত নিতে হবে। এ সময় মামলাগুলো প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, সাইবার নিরাপত্তা আইন বাতিল করে নাগরিকদের সুরক্ষায় নতুন আইন করা হবে। আলটিমেটলি এটা বাতিল হবে। পরবর্তীকালে যখন নতুন আইন হবে, এটার বেসিক অ্যাপ্রোচ থাকবে সাইবার সুরক্ষা দেওয়া এবং নাগরিককে সুরক্ষা দেওয়া। বিশেষ করে সাইবার সিকিউরিটি অ্যাক্ট বা এর আগের পূর্বসূরি যে মামলাগুলো ছিল, সেগুলো আমরা সব প্রত্যাহারের উদ্যোগ নিয়েছি। নতুন বাংলাদেশে কোনো ধরনের কালাকানুন থাকবে না বলেও সাফ জানান ডক্টর আসিফ নজরুল। সংস্কারের মধ্যে তার প্রতিফলন। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। অনুরোধ করছি ডক্টর ইউনূসের গ্রামীণ কল্যাণকে 666 কোটি টাকা কর পরিশোধের রায় প্রত্যাহার করলেন হাইকোর্ট। পূর্ণাঙ্গ আদেশ লিখতে গিয়ে এক বিচারক বিব্রত বোধ করায় নথি পাঠানো হয়েছে প্রধান বিচারপতির কাছে। এদিকে ক্ষমতায় আসার পর একের পর এক মামলা ও আদেশ প্রত্যাহারে বিব্রত ডক্টর ইউনূসের আইনজীবী বলছেন, এতে ভুল বার্তা যাচ্ছে জাতির কাছে। সব মামলা আইনিভাবেই মোকাবেলা করতে চান ডক্টর ইউনূস। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারে তার নাম ঘোষণার পর প্রথমে শ্রম আইনের মামলা থেকে খালাস পান এই নোবেলজয়ী। এর 4 দিন পর দুদকের আবেদনে দুর্নীতির মামলা থেকেও খালাস দেওয়া হয় ইউনূস সহ 14 জনকে। এ সময় তার আইনজীবী বলেছিলেন, এভাবে মামলা প্রত্যাহার চান না তারা, লড়তে চান যথাযথ আইনি প্রক্রিয়ায়। এবার ডক্টর ইউনূসের গ্রামীণ কল্যাণকে 666 কোটি টাকা কর পরিশোধের আদেশও প্রত্যাহার করলেন উচ্চ আদালতের একটি বেঞ্চ। কারণ হিসেবে বলা হয়েছে, ওই বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি এ মামলা লড়েছেন রাষ্ট্রপক্ষের হয়ে, অথচ তিনি বিচারপতি হিসেবে 6 মাস ধরে করেছেন শুনানি। 6 মাস যাবতই কিন্তু তিনিও জানেন, উনি সেকেন্ড জাজও জানেন যে তিনি সরকার পক্ষের লয়ার ছিলেন, এখন উনি বিচারক, উনি শুনতে পারেন না। এটা বিজ্ঞ কোর্টও জানেন। কিন্তু আমরা দীর্ঘদিন এখানে হয়রানিগ্রস্ত হলাম, সমস্ত কিছুতে হলাম, জাজমেন্টও দিয়ে দিল,
তারপরে এইভাবে যে জিনিসটা করা হলো এটা সময়ের আমাদের বিব্রতকর অবস্থায় ফেলেছে। মামলা এবং আদেশ প্রত্যাহারের এ দুটি ঘটনায় বিব্রত ডক্টর ইউনূসের আইনজীবীও। তিনি বলছেন, ক্ষমতায় আসার পর মামলা প্রত্যাহারে জাতির কাছে ভুল বার্তা যাচ্ছে। একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আদেশে যেভাবে রাজনৈতিক মামলাগুলি উইথড্র করা হয় সেভাবে উইথড্র করা হয়েছে। প্রধান উপদেষ্টাও বলছেন, যদি আমি দোষী সাব্যস্ত হই তাহলে আমি প্রধান উপদেষ্টার কারণে যেন আমাকে দোষ থেকে অব্যাহতি না দেওয়া হয়। সুতরাং আইনের প্রেক্ষাপটে বিচার বিশ্লেষণ করেই যেন সেটা করা হয়। নিয়ম অনুযায়ী এই মামলাটি ফের শুনানির জন্য নতুন বেঞ্চ গঠন করে দেবেন প্রধান বিচারপতি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সাকিব আল হাসানের মতো ক্রিকেটারের দেশের মাটিতে সুন্দরভাবে বিদায় হওয়া উচিত বলে মন্তব্য করেছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সংযুক্ত আরব আমিরাতের শারজায় সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি বলেছেন, দেশসেরা অলরাউন্ডারের নিরাপত্তা নিশ্চিত করবে সরকার। দেখুন, আমাদের একজন খেলোয়াড়কে অবশ্যই আমরা সর্বোচ্চ নিরাপত্তা দিব এবং যে কোনো ধরনের অভিযোগ থাকলে সেটা তো আইনি বিষয়ে ভিন্ন সে বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারি না। আইন মন্ত্রণালয় এই বিষয়ে একটা স্পষ্টতা দিয়েছে। আমরা সাকিব আল হাসানের নিরাপত্তার কথা ইতিমধ্যে বলেছি এবং সেটা আমরা নিশ্চিত করব এবং আমিও ব্যক্তিগতভাবে চাই এরকম একজন প্লেয়ার যার দেশের জন্য এত অর্জন রয়েছে তিনি বাংলাদেশেই তার যেহেতু টেস্ট শেষ করতে চাচ্ছেন সে ফেয়ারওয়েলটা পাক, এটা আমার আশা থাকবে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সারা দেশের জেলা প্রশাসক নিয়োগ ও পরিবর্তনে অর্থ লেনদেনের অভিযোগ অস্বীকার করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। গণমাধ্যমে এ বিষয়ে আসার সংবাদকে মিথ্যা বলে উল্লেখ করেছেন তিনি। এদিকে জেলা প্রশাসক নিয়োগে অর্থ লেনদেনের অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর সারা দেশেই জেলা প্রশাসক পরিবর্তন করে নতুন জেলা প্রশাসক নিয়োগ দেয় সরকার। প্রথম দফায় 9 সেপ্টেম্বর 25 জেলায় এবং একদিনের ব্যবধানে দ্বিতীয় দফায় আরও 34 জেলায় জেলা প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। কিন্তু ডিসি নিয়োগ নিয়ে আপত্তি তোলেন বঞ্চিত কর্মকর্তাদের একটি পক্ষ। নিয়োগ বাতিলের দাবিতে মন্ত্রণালয়ে তুমুল হট্টগোল করেন উপসচিব পর্যায়ের অনেক কর্মকর্তা। ডিসি নিয়োগ নিয়ে নানা কেলেঙ্কারির পর এবার খোদ প্রশাসনের কেন্দ্রবিন্দু জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমানের বিরুদ্ধেই কয়েক কোটি টাকা অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। লেনদেন বিষয়ে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে এক ব্যক্তির সঙ্গে জনপ্রশাসন সচিবের আলাপচারিতার স্ক্রিনশট গণমাধ্যমে প্রকাশিত হওয়ার অভিযোগ নিয়ে বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মোখলেসুর রহমান। অর্থ লেনদেনের অভিযোগের সঙ্গে নিজের কোনো সংশ্লিষ্টতা নেই জানিয়ে সংবাদটি মিথ্যা বলে দাবি করেন তিনি। এটা কিছুই জানি না আমি এই সম্পর্কে। ইফ আই সে লেস ইট ইজ বেটার। বিন্দু বিসর্গ যেখানে সত্যতা নাই অভিযোগটাকে আমি মূল্যহীন মনে করি। ইটস এ ফেক নিউজ। অর্থ লেনদেনের অভিযোগ নিয়ে উপদেষ্টা পরিষদের সভায় আলোচনা হয়েছে এবং এর সত্যতা খতিয়ে দেখতে কমিটি গঠন করার কথা জানান সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিনেজ মুর্শিদ। একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে নিয়ে এরকম একটা কথা, এটার নাম প্রথমত এই কথাটা উঠলো কেন, এটার সূত্র কি, এটার কারণ কি, এটা তলিয়ে দেখতে হবে। ক্যাবিনেটে কথা হয়ে গেছে, এটা ইনভেস্টিগেট করে ইমিডিয়েটলি দেখতে হবে। অত্যন্ত দায়িত্বশীল জায়গায় অধিষ্ঠিত কর্মকর্তাদের কোনো রকমের দায়িত্বহীনতা সেটা তো মেনে নেওয়া যাবে না। এদিকে বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, একই ঘটনায় এর আগে জনপ্রশাসন সচিবের বিরুদ্ধে 3 কোটি টাকার চেক নেয়ার অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়া যায়নি। কালবেলাতে একটা রিপোর্ট এসছে জনপ্রশাসন সচিবকে নিয়ে। রিপোর্টটা ঠিক ছিল নাকি রিপোর্টের মানে যেই ধরনের যে এলিগেশনগুলো আসছে সেগুলোও আমরা খতিয়ে দেখছি। গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কোনো বাধা না থাকলেও মিথ্যা তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশে সতর্ক থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। কোনো ধরনের কোনো ডিসইনফরমেশন যাতে না ছড়ায়। প্রশ্ন আশিস, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। বিকেলে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে বের হন তিনি। জেল সুপার জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা ষড়যন্ত্রের মামলায় ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেনের আদালত তার জামিন মঞ্জুর করেন। জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছালে তার যাচাই বাছাই শেষে বিকেল 3:30টায় তাকে মুক্তি দেওয়া হয়। এ মামলায় গত 29 সেপ্টেম্বর ঢাকার সিএমএম আদালতে তিনি আত্মসমর্পণ করলে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
2015 সালের 3 আগস্ট রাজধানী পল্টন থানায় মামলাটি করেছিল পুলিশ। গত 14 বছরে 1.5 লাখ কোটি টাকা ব্যয়ে 90টি প্রকল্প বাস্তবায়ন করলেও লোকসানে ডুবে আছে রেলওয়ে। এই খাতে প্রতি বছর গড় লোকসান 2000 কোটি টাকা। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, অপরিকল্পিত উন্নয়নের কারণেই ঘটেছে এমনটা। এজন্য মহাপরিকল্পনাকে ঢেলে সাজানোর পরামর্শ তাদের। নতুন রেল সচিবও বলছেন, শুধু অর্থ খরচের জন্য নেওয়া অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দেবেন তারা। মৃতপ্রায় রেলকে উজ্জীবিত করতে 2 দফায় 30 বছর মেয়াদী মহাপরিকল্পনা হাতে নেয় আওয়ামী লীগ সরকার। এ সময় রেলের বিনিয়োগ ছাড়াই অতীতের সব রেকর্ড। গত 14 বছরে বাস্তবায়িত হয় 90টি প্রকল্প, যাতে খরচ হয় 1.5 লাখ কোটি টাকা। এরপরও 75% মেয়াদ উত্তীর্ণ ইঞ্জিন, 60% ঝুঁকিপূর্ণ রেল লাইন, কোচ সংকট আর লোকসান নিয়ে চলছে রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠান। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, বাস্তবায়ন হওয়া অধিকাংশ প্রকল্পেরই উপযোগিতা নেই। এর সাথে একমত নতুন রেল সচিব। সুন্দর সুন্দর কথা বলে প্রকল্পগুলো নিয়েছি এবং যে মাত্রায় আসলে এটার রিটার্ন পাওয়ার কথা, সুবিধা পাওয়ার কথা, পুরোপুরি কিন্তু এখন আমরা পাচ্ছি না। যাত্রী বান্ধব হওয়ার জন্য যেভাবে পরিকল্পনাগুলি নেওয়ার দরকার ছিল, সেখানে কিছু সীমাবদ্ধতা আছে। পরীক্ষা করা হয়নি প্রপারলি এক্সামিন না করেই প্রকল্প এক্সপ্যান্ড করা হয়েছে। মহাপরিকল্পনার অংশ হিসেবে 2045 সালের মধ্যে ভোলা বাদে সব জেলাতে করা হবে রেল লাইন সম্প্রসারণ। বিদ্যমান সকল মিটার গেজ লাইনকে ডুয়েল গেজে রূপান্তর করা হবে। অন্যদিকে 4500 কোচ আর 5000 ওয়াগন কেনার পরিকল্পনা রেলের। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, এগুলো বাস্তবায়ন করতে শুধু অবকাঠামোগত উন্নয়নকেই প্রাধান্য দেওয়া হয়েছে। আধুনিক রেল ব্যবস্থা করতে মহাপরিকল্পনা সংস্কারের দাবি তাদের। বিনিয়োগটা অনেক ভারী শুধু অবকাঠামোর পিছনে, কিন্তু রেল পরিচালনা করার জন্য আধুনিকায়নের প্রয়োজন আছে। এখানে প্রযুক্তি নির্ভরশীলতার প্রয়োজনীয়তা আছে। এই জিনিসগুলি এখানে আমার মহাপরিকল্পনার সাথে সংযোজন করতে হবে। মাস্টার প্ল্যানটা আবার রিভিজিট করে এটা সংস্কার করতে হবে। মাস্টার প্ল্যান অনুযায়ী যে আমার ডেভেলপমেন্ট পরিকল্পনাটা এগিয়ে নিতে পারলাম না, এইগুলোকে আর একটু কীভাবে এই গ্যাপ আইডেন্টিফাই করে আমি আর একটু আপডেট করতে পারি, সেই পরিকল্পনা আমাদের এই মুহূর্তে আছে। মহাপরিকল্পনার অংশ হিসেবে এই মুহূর্তে রেলে 29টি প্রকল্প চলমান, যার খরচ ধরা হয়েছে 1,38,000 কোটি টাকা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। একদিকে ইন্টারনেট বন্ধ, অন্যদিকে কারফিউ, সব মিলিয়ে ছাত্র আন্দোলনের সময় উত্তাল জুলাইয়ে ব্যাংক খাতে লেনদেন কমেছে প্রায় 1.5 লাখ কোটি টাকা। এদিকে আগস্ট থেকে শুরু হওয়া তীব্র তারল্য সংকট এখনও বিরাজমান। আমানতের টাকা তুলতে ভোগান্তিতে পড়ছেন গ্রাহকরা। বিস্তারিত মহির মারুফের প্রতিবেদনে। ছাত্র জনতার আন্দোলনের সময় জুলাই মাসে সৃষ্ট ব্যাংক খাতের অচলাবস্থা এবং চলমান তারল্য সংকটে কমেছে লেনদেন। সর্বশেষ জুলাই মাসের হিসাব থেকে দেখা যায়, এক মাসে ব্যাংকিং মাধ্যমে লেনদেন কমে 1,47,347 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে, জুলাই মাসে ব্যাংকিং চ্যানেলের লেনদেন জুন মাসের তুলনায় প্রায় 21% কম ছিল। বিশেষ করে চেকের মাধ্যমে লেনদেনের পরিমাণ কমেছে উল্লেখযোগ্য হারে। ছাত্র আন্দোলন দমাতে হাসিনা সরকারের সিদ্ধান্তে টানা 10 দিন ইন্টারনেট বন্ধ থাকায় সরাসরি প্রভাব পড়েছে ডিজিটাল লেনদেনেও। এছাড়া ডেবিট এবং ক্রেডিট কার্ডের মাধ্যমেও কমেছে লেনদেন। জুলাইতে ডেবিট কার্ডে লেনদেন কমেছে প্রায় 22 এবং ক্রেডিট কার্ডে প্রায় 15%। এদিকে আগস্ট থেকে শুরু হওয়া তারল্য সংকট এসে ঠেকেছে অক্টোবরে। এখনো বেশিরভাগ দুর্বল ব্যাংকগুলোতে লেনদেন চলছে ঢিমে তালে। কোনো ব্যাংকে 10,000 টাকা তুলতেও পোহাতে হচ্ছে ভোগান্তি। গ্রাহকদের রোষানল থেকে বাঁচতে গেট লাগিয়ে চালাতে হচ্ছে ব্যাংকিং কার্যক্রম। বাংলা ব্যাংক সাপোর্ট না পাওয়ায় দেওয়া খুব কষ্ট হচ্ছে। তারপর যদি সম্ভব হয় কিছু 5,000 10,000 এইভাবে যদি সম্ভব পারি আর কি, সেভাবে বড় ধরনের কিছু আমাদের হচ্ছে না। ব্যাংক খাতে লেনদেন স্বাভাবিক করতে দুর্বল ব্যাংকগুলোকে সবল ব্যাংক থেকে টাকা ধার নেয়ার ব্যবস্থা করেছে কেন্দ্রীয় ব্যাংক। দ্রুত তারল্য সহায়তা দেয়া না হলে ব্যাংক খাতের লেনদেনে গ্রাহকদের আস্থা কমবে বলে শঙ্কা ব্যাংকারদের। সাম্প্রতিক বছরগুলোতে ব্যাংকিং সেক্টরে যে লুটপাটের ঘটনা ঘটেছে, যে দুর্বৃত্তায়ন হয়েছে, দুনিয়ার ইতিহাসে এই ধরনের দুর্বৃত্তায়নের দ্বিতীয় নজির নাই। আমাদের এখানে প্রায় ধরেন 30 লাখ গ্রাহক, 30 লাখ গ্রাহকের সমস্ত ডিপোজিট গিয়ে জমা হয়েছে 200 লোকের কাছে। ডিপোজিটরদের আস্থা যদি ঠিক থাকে, তাহলে আমাদের কাছে ডিপোজিট ঘুরে আসবে, লক্ষ লক্ষ মানুষ আমাদের সাথে যোগ দেবেন এবং এই সম্পদ
ধারণ করার জন্য এখানে একটা যোগ্য জনশক্তি আছে। তবে এসব শঙ্কার মধ্যে রয়েছে সম্ভাবনার হাতছানি। কেন্দ্রীয় ব্যাংকের কাঠামোগত সিদ্ধান্ত কার্যকর হলে ব্যাংক খাতে দৃশ্যমান সুফল আসবে বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা। কম খরচে মালয়েশিয়া কর্মী পাঠাতে সরকারের কাছে আহ্বান জানিয়েছে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রা। এই সময় সিন্ডিকেটের মূল হোতা রুহুল আমিন স্বপন সহ জড়িত অন্যদের বিচারের আওতায় আনার দাবিও জানানো হয়। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলন করে বায়রা। সিন্ডিকেটের কারণে 50,000 শ্রমিক মালয়েশিয়া যেতে পারেনি বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। নেপাল সহ অন্য 13টি দেশের মতো বাংলাদেশ থেকেও একই প্রক্রিয়ায় শ্রমিক পাঠানোর ব্যবস্থা চালুর আহ্বান জানান সংগঠনের নেতারা। তাদের প্রত্যেকটা সফটওয়্যারে এক একটা লাইসেন্সের বিপরীতে 30,000 করে মাইগ্রাম এসছে। যেখানে লোক যাবে 1 লক্ষ, সেখানে 29 লক্ষ লোকের সাথে দুর্নীতি করার জন্য তারা একটা বিরাট একটা সুযোগ তৈরি করে দিয়েছে। সিন্ডিকেটের অনিয়ম দুর্নীতির কারণে নির্দিষ্ট সময় যে সকল কর্মী যেতে পারেনি তাদের কম খরচে সিন্ডিকেট মুক্তভাবে পুনরায় মালয়েশিয়া পাঠানোর দাবি করছি। নেপাল সহ অন্যান্য 13টি দেশ থেকে মালয়েশিয়া যে প্রক্রিয়া কর্মী গ্রহণ করে, ঠিক বাংলাদেশ থেকেও একই প্রক্রিয়ায় শ্রমিক প্রেরণের আমরা দাবি করছি। পবিত্র হজ এবং ওমরা মৌসুমে অস্থায়ী শ্রমিকদের ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। 2025 সাল থেকে অস্থায়ী এই ভিসার মেয়াদ 2 মাস বাড়িয়ে 5 মাস 11 দিন করা হয়েছে। কর্মীদের সুরক্ষার জন্য সৌদি সরকারের এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। সৌদি আরব থেকে আরিফুর রহমানের রিপোর্ট। 2025 সালের পবিত্র হজ সামনে রেখে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে সৌদি আরব। হজ ব্যবস্থাপনা সহজ করার পাশাপাশি হাজিদের সেবা নিশ্চিতে আগে থেকেই নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। তারই ধারাবাহিকতায় এবার হজ ওমরাহ মৌসুমে অস্থায়ী কর্মীদের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করা হয়েছে। বর্তমানে অস্থায়ী শ্রমিকদের ভিসার মেয়াদ 3 মাস হলেও তা বাড়িয়ে 5 মাস করা হয়েছে। অস্থায়ী কর্মীদের ভিসা দেওয়ার ক্ষেত্রে লিখিত নিয়োগপত্রের পাশাপাশি থাকতে হবে নিয়োগকর্তা ও কর্মীর স্বাক্ষর। এছাড়া ভিসার আবেদনের সঙ্গে জমা দিতে হবে চিকিৎসা বীমার নথিপত্র। সৌদি আইন লঙ্ঘন করলে অপরাধের মাত্রা অনুযায়ী দিতে হবে ক্ষতিপূরণ। সৌদি সরকারের নতুন এই সিদ্ধান্ত শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি শ্রমবাজারের স্থিতিশীলতা ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রতি বছর হজ মৌসুমে পবিত্র হজ পালনের জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় 25 লাখ মানুষ সৌদি আরবে জড়ো হন। হাজিদের নিরাপত্তার পাশাপাশি সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করতে নিয়োগ দেওয়া হয় অসংখ্য অস্থায়ী কর্মী, যাদের বেশিরভাগই বাংলাদেশ, ভারত সহ প্রতিবেশী দেশ থেকে নেওয়া হয়। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। লেবানন ইসরায়েলের অব্যাহত হামলায় বাড়িঘর ছেড়ে মানবতার দিন পার করছেন প্রবাসী বাংলাদেশিরা। দক্ষিণাঞ্চল ছেড়ে গেছেন অনেকে। নিরাপদ আশ্রয়ের অভাবে খোলা আকাশের নিচে অবস্থান নিয়েছেন বেশিরভাগ মানুষ। যুদ্ধের আঁচে পড়ছেন লেবাননে থাকা প্রবাসী বাংলাদেশিরা। রাত কাটাচ্ছেন খোলা আকাশের নিচে। দখলদার বাহিনীর অব্যাহত হামলায় লেবাননের দক্ষিণাঞ্চল ছেড়ে গেছেন অসংখ্য বাংলাদেশি। হামলার খবরে এক কাপড়ে বাসা থেকে বের হয়েছেন অনেকে। সঙ্গে কোনো অর্থ না থাকায় দুর্ভোগ পৌঁছেছে চরমে। সকলেরই একটা দাবি অন্তর্বর্তী সরকারের কাছে যে কিভাবে বাংলাদেশে নেওয়া যায়, অতি শীঘ্রই যাতে এদেরকে দেশে নেওয়ার ব্যবস্থা করে এবং এদেরকে যাতে একটু খাবার এবং থাকার জায়গা ব্যবস্থা করে। লেবাননের বিভিন্ন জায়গায় বাংলাদেশ কমিউনিটির ব্যক্তিগত উদ্যোগে অস্থায়ী আশ্রয় কেন্দ্র তৈরি করা হয়েছে, যেখানে অবস্থান করছে 2,500-এরও বেশি প্রবাসী। তাদের থাকা খাওয়ার ব্যবস্থা সহ সব সহযোগিতা করছে কমিউনিটির সদস্যরা। আমাদের সাধ্য মোতাবেক চেষ্টা করতেছি এই সকল অসহায় বাংলাদেশিদেরকে নিরাপদ আশ্রয় দেওয়া। তার ধারাবাহিকতায় এখানে একটি আশ্রয় কেন্দ্র আমরা পুনর্বাসন করেছি। এদিকে প্রবাসী বাংলাদেশিদের এই আশ্রয় কেন্দ্রগুলো পরিদর্শন করেন বৈরুত দূতাবাসের শ্রম সচিব আনোয়ার হোসেন। এ সময় যে কোনো জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে পরামর্শ দিয়েছেন তিনি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।